আয়াত অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই তার শরীরটা যেন আর আগের মতো সায় দেয় না। সামান্য নড়াচড়াতেই সে হাঁপিয়ে ওঠে। ক্লান্তি এসে ভর করে তার দুচোখে। ওইদিকে আরভান নিজেও কঠিন অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ। তবে আয়াত তাকে বিন্দুমাত্র ভারী কোনো কাজ বা ধকল নিতে দেয় না। স্বামীর প্রতি তার ভালোবাসা মিশ্রিত শাসন এখন সার্বক্ষণিক। দেখতে দেখতে বেশ কয়েকটা মাস কেটে গেল। আয়াতের পেটটা এখন বেশ উঁচু হয়েছে, যা তার মাতৃত্বের পূর্ণতাকে জানান দেয়। সে কিছুটা মোটাও হয়ে গেছে, যা তার মাতৃত্বের সৌন্দর্যকে আরো মায়াবী করে তুলেছে। আরভান এখন আর আগের মতো অফিসে যায় না। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে পাও দেয় না। ল্যাপটপ আর ফোনের মাধ্যমে বাড়ি বসেই সে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। আর পুরো অফিস একা হাতে সামলায় ফারহান। এইদিকে শাহজাদি এই বাড়িতে আসার পর থেকেই যেন নিজেকে আয়াতের বড় বোন ভাবতে শুরু করেছে। আয়াতের কখন কি লাগবে, কখন ঔষধ খেতে হবে, সব কিছুর দিকেই তার কড়া নজর। জোর করে আয়াতকে শাসন করে খাওয়ানো থেকে শুরু করে সারাক্ষণ তার পাশে পাশে বসে গল্প করাটাই এখন শাহজাদির প্রথম কাজ হয়ে উঠেছে। বাড়ি থেকে ফোন করলে দাদাজান ছাড়া কারোর সাথেই সে কথা বলে না। তখন না বুঝলেও এখন সে বেশ বুঝতে পারে তার বাবা মা কেন ফারহানের সাথে নাটক করে বিয়ে দিয়েছিল। কারণ তারা ফারহানকে তাদের ইশারায় নাচিয়ে আরভানকে পথে বসিয়ে সবকিছু ফারহানের নামে করিয়ে নিতে চেয়েছিল, যাতে করে তাদের উভয় দিকেই লাভ হয়। ড্রয়িং রুমের বসে ল্যাপটপে চোখ রাখছিল আরভান। সে ফারহানকে ডেকে পাঠালো। ফারহান রুমে আসতেই অভ্যাসবশত অফিসের নানাবিধ ফাইলের ডিটেলস দেওয়া শুরু করলো। কিন্তু আরভান হাত তুলে তাকে থামিয়ে দিল। অত্যন্ত গম্ভীর স্বরেই বলল, বিয়ে করেছিস? তোর বউ বাংলাদেশ থেকে এখানে এসেছে আজ কতদিন হয়ে গেল? একদিনের জন্যেও কি বেচারিকে কোথাও ঘুরতে নিয়ে গিয়েছিস? বেচারা ফারহান কথা খুঁজে পেল না। আচমকা এমন প্রশ্নে সে দস্তুর মতো থতমত খেয়ে গেল। সত্যি বলতে শাহজাদিকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া তো দূর, এই দেশে আসার পর সে কখনো মেয়েটাকে জিজ্ঞেসও করেনি যে তার কোথাও যেতে ইচ্ছে করছে কিনা বা কোনো কিছুর প্রয়োজন আছে কিনা। ফারহানের এই আমতা আমতা ভাব এবং নীরবতা দেখে আরভানের ফর্সা কপালে বিরক্তির ভাঁজ পড়ল। সে কিছুটা ক্রুদ্ধ স্বরে বলল, শালা, তুই আসলেই কোনো কাজের না। আমার এত বড় ব্যবসাটা তুই কিভাবে সামলাচ্ছিস? নাকি ওটাও অর্ধেক ডুবিয়ে বসে আছিস? ফারহান একটু অপ্রস্তুত হয়ে মাথা চুলকে বলল, এর সাথে তোর ব্যবসার কি সংযোগ শুনি? আর সম্পর্কের দিক থেকে আমি কিন্তু তোর শালা নই, ছোট বোনের জামাই, মানে ভগ্নিপতি। আরভান তার স্বভাবসুলভ ভঙ্গিতে ঠোঁট বেঁকিয়ে বলল, এসো, আমার পরম আত্মীয়, জ্ঞান দিতে হবে না। যা, আজকে তোর অফিস থেকে ছুটি। কিন্তু অফিসের কাজগুলো? ফারহান অবাক হয়ে তাকালো। সেটা আমি দেখে নেব, তুই তোর বউকে নিয়ে বাইরে যা। ফারহান আর কোনো কথা বলার সাহস পেল না। আরভানের মুখের ওপরে কথা বলার সাধ্য এই বাড়িতে কারোর নেই। সে সোজা শাহজাদির ঘরে গিয়ে বাইরে যাওয়ার কথা বলতেই শাহজাদি সরাসরি নাকচ করে দিল। সে স্পষ্ট জানিয়ে দিল আয়াতের এই অবস্থায় তাকে একা রেখে কোথাও যাবে না। এরপর ফারহান তাকে অনেক বুঝিয়ে নানান রকম পামপট্টি দিয়ে অবশেষে রাজি করালো। আসলে এই কয়েক মাসে শাহজাদির সাথে ফারহানের সম্পর্কটা এক অদ্ভুত মায়ায় জড়িয়ে গেছে। বাইরে তারা যতই ঝগড়া বা উদাসীনতা দেখাক না কেন, ভেতরে ভেতরে দুজনের প্রতি দুজনের এক নীরব অধিকারবোধ তৈরি হয়েছে। ওরা দুজন বাইরে বেরিয়ে গেলে পুরো বাড়িটা নিস্তব্ধ হয়ে এলো। আরভান ধীর পায়ে বেডরুমে ঢুকে আয়াতের পাশে গিয়ে বসলো। আয়াত আধশোয়া হয়ে বসছিল। আরভান আলতো হাতে আয়াতের পেটের ওপরে নিজের হাতটা রাখলো। আয়াত আরভানের হাতের ওপরে নিজের হাতটা রেখে নরম সুরে বলল, আজকে হঠাৎ ফারহান ভাইকে ছুটি দিয়ে দিলেন যে? ব্যবসায়ী আরভান চৌধুরী, এই রূপ তো
আগে কখনো দেখিনি। আরভান আয়াতের চোখের দিকে তাকিয়ে অন্য হাত তার চুলে আঙ্গুল ডুবিয়ে গম্ভীর অথচ গভীর আবেশ নিয়ে বলল, ব্যবসায়ী আরভান চৌধুরী এখন ছুটি নিয়েছে মিসেস। এখন শুধু তোমার আর আমাদের এই লিটল চ্যাম্পের আরভান চৌধুরী অবশিষ্ট আছে। তাছাড়া ফারহানেরও একটা সংসার আছে, ওকেও তো সময় দিতে হবে। ঠিক তখনই ভেতরের ছোট্ট প্রাণটা সজোরে একটা লাথি মারল। আরভান কপট রাগ দেখিয়ে গম্ভীর গলায় পেটের উদ্দেশ্যে বলল, এই লিটল চ্যাম্প, একদম শান্ত থাকো। তোমার আম্মাকে যদি আর একটাও জোরে লাথি মেরেছ, তবে ভূমিষ্ঠ হওয়ার পর তোমার খবর আছে বলে দিলাম। আরভানের এই রূপ, অদ্ভুত শাসন আর গম্ভীর মুখের পাগলামি দেখে আয়াত হেসে খুন। তার খিলখিল করে হাসিতে ঘরের বিষণ্ণতা যেন কর্পূরের মতো উড়ে গেল। আরভান আলতো করে আয়াতকে টেনে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল। আয়াত আরভানের এই কাণ্ড দেখে হেসে উঠে বলল, আরভান, ও তো এখনো কত ছোট, ও কি আপনার এই ধমক বোঝে? অযথাই আমার বাবুটাকে বকছেন। আরভান আয়াতের দিকে আরো কিছুটা ঝুঁকে এসে প্রগাঢ় কণ্ঠে বলল, বুঝুক আর না বুঝুক, তোমাকে কষ্ট দেওয়ার অধিকার আমি কাউকে দেব না। সে আমাদের সন্তান হলেও নয়। কিছুক্ষণ ওইভাবেই তাকে আগলে রেখে আলতো করে শুইয়ে দিয়ে আয়াতের পায়ে সযত্নে তেল মালিশ করতে শুরু করলো। প্রেগনেন্সির এই শেষ সময়টাই ব্যথার কারণে আয়াত ঠিকমতো ঘুমাতে পারে না। মাঝে মধ্যে পেটের ভেতরের ছোট্ট বাবুটা যখন সজোরে লাথি মারে, আয়াত ব্যথায় কোঁকিয়ে ওঠে। আর আয়াতের সেই মৃদু চিৎকার আরভানের কলিজায় গিয়ে আঘাত করে। একটা সন্তানকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে একজন মাকে কত শত কষ্ট সহ্য করতে হয়, আরবান তা প্রতিদিন নিজের চোখে দেখছে। মাতৃত্বের এই রূপ দেখে নিজের মায়ের প্রতি তার ভেতরের সমস্ত পুরনো অভিমান আর ক্ষোভ যেন এক নিমিষেই ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এলিনা চৌধুরীও এখন প্রায় প্রতিদিনই এই বাড়িতে আসেন, পুত্রবধূর যত্ন নেন। তবে তবে মাঝে মধ্যে নিজের কিছু ব্যক্তিগত বা কাজের চাপ থাকলে আসতে পারেন না। ডাক্তারের কড়া আদেশ, আয়াতের এই অবস্থায় সিঁড়ি বেয়ে নিচে নামা একদম বারণ। কিন্তু মেয়েটা এত জেদি যে ঘুম থেকে উঠে আরভানকে পাশে না পেলে নিশ্চিত নিজেই নিচে নেমে চলে আসবে। তাই আরভান ঠিক করলো সে আয়াতের পাশে বসেই ল্যাপটপে অফিসের বাকি কাজটুকু সেরে নেবে। কিন্তু তার ল্যাপটপটা নিচে ড্রয়িং রুমের সোফায় রয়ে গেছে। সে আস্তে করে আয়াতের পাশ থেকে উঠে দাঁড়ালো, আলতো করে তার কপালে একটা চুমু খেয়ে ঘরের বাহিরে পা বাড়ালো। ঠিক তখনই কলিং বেলের কর্কশ আওয়াজ বাতাসে ভেসে এলো। আরভান ভুরু কুঁচকে ধীর পায়ে সদর দরজাটা খুলে দিল। দরজা খুলতেই তার কপালে বিরক্তির গভীর ভাঁজ পড়ল। চোয়াল শক্ত হয়ে এলো। তার চোখের মণি দুটো মুহূর্তের জন্য সংকুচিত হয়ে গেল। সামনে আরশাদ চৌধুরী দাঁড়িয়ে আছেন। তার ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রূপের বাঁকা হাসি ঝুলছে। কি হলো আরভান, ভেতরে প্রবেশ করতে বলবে না? আপনি হঠাৎ এখানে? আরভান দরজায় হাত রেখে বরফ শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো। সে কি কথা, বাবা এসেছে তাকে দরজার সামনে দাঁড় করিয়ে রাখছো আর জিজ্ঞেস করছো কেন এসেছি? এটা কেমন শিষ্টাচার তোমার আরভান? কথাটা বলে তিনি আরভানের উত্তরের অপেক্ষা না করেই তাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে গেল। সোজা গিয়ে ড্রয়িং রুমের সোফায় বেশ আয়েশ করে বসলেন। আরভান কোনো তাড়াহুড়ো করল না। সে অত্যন্ত ধীর স্থির পায়ে হেঁটে এসে আরশাদ চৌধুরীর মুখোমুখি অন্য একটি সোফায় বসল। তার মেরুদণ্ড একদম সোজা, চোখে কোনো দ্বিধা বা দুর্বলতা নেই। কিছুক্ষণ নিজের ছেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকার পর আরশাদ চৌধুরী উপহাসের সুরে বললেন, শুনলাম তুমি নাকি ওপেন হার্ট সার্জারিটা সেরে ফেলেছ, সত্যি? আরভান সোফায় পিঠ ঠেকিয়ে বসল। তার ধীর স্থির অবয়বে কোনো কম্পন নেই। অত্যন্ত নিষ্ক্রিয় গলায় জবাব দিল, হুম। কি অদ্ভুত ব্যাপার বলো তো, তোমার বাবা সেটা জানেও না। কয়েক মাসের জন্য দেশের বাইরে গেলাম আর তুমি অপারেশনটা করে নিলে। টু ব্যাড।
তবে এটা আমার ইগোতে অনেক লেগেছে আরমান। আমি যখন তোমাকে বলেছিলাম তুমি শুনলে না, অথচ একজন চরিত্রহীন নারীর মেয়ের কথা মেনে নিলে। আই এম রিয়েলি শকড। আগেও বলেছিলাম এই মেয়ে একদিন তোমাকে ধোঁকা দিবে। তোমার বাবার কথা বিশ্বাস করছো না, একদিন কিন্তু সত্যিই এমন কিছু হবে। আরভানের চোয়াল শক্ত হয়ে এলো, তার কপালের রগগুলো দপদপ করে উঠল, কিন্তু সে নিজেকে চরমভাবে সংযত রাখল, কোনো পাল্টা কথা বলল না। এই নোংরা মানসিকতার লোকের সাথে তর্ক করার বিন্দুমাত্র ইচ্ছা তার নেই। সে শীতল চোখে তাকিয়ে সোজা সাপটা প্রশ্ন ছুড়ল, আপনি এখানে কেন এসেছেন? তোমাকে দেখতে আসতে পারি না? আরশাদ চৌধুরী চতুরতার হাসি হাসলেন। বাবা তো আমি, শত হলেও আমার রক্ত তোমার শরীরে বইছে। নিজের রক্তের জন্য আমার একটা টান আছে, তোমারও নিশ্চয় আছে। তা শাহরিয়ার কোথায় আরভান? আরভানের ঠোঁটের কোণে এবার এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। সে সোজা হয়ে বসে আরশাদ চৌধুরীর চোখের দিকে তাকিয়ে তারপর বলল, আপনি জেনেও না জানার ভান কেন করছেন মিস্টার চৌধুরী? শাহরিয়ার কোথায় আর তার শেষ পরিণতি কি হয়েছে তা কি আপনার অজানা? আরশাদ চৌধুরী নিজের ছেলের চোখের দিকে তাকিয়ে চতুরতার হাসি হাসলেন। তুমি আসলেই তোমার বাবার যোগ্য সন্তান। আমার ভাইয়ের ওই হাত পা কাটার হালটাও যে তোমার করা, সেটাও আমি খুব ভালো করেই জানি আরমান। ওদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমার রক্তের আসল টান তো তোমার সাথে। তো এই রক্তের টানে এখন আপনি এখানে এসে কি স্বার্থ হাসিল করতে চাইছেন? আরমানের কণ্ঠস্বর তলোয়ারের চেয়েও ধারালো শোনালো। আরশাদ চৌধুরী আবারও হাসলেন। ছেলে ঠিক ধরেছে, তার নিজের কাজ পড়েছে বলেই তো সে এখানে এসেছে, নয়তো সে আসতো না। সে সোজা হয়ে বসে বলল, মেলবর্নের ওই বড় ডিলটা আমার লাগবে বাচ্চা। আরভান এক মুহূর্তও সময় নিল না, পলক না ফেলে সটান জবাব দিল, হবে না। আরশাদ চৌধুরীর মুখ মুহূর্তেই কঠিন ও হিংস্র হয়ে উঠল। এখানে তার কোটি টাকার বিষয় জড়িয়ে আছে। এই ডিলটা যদি না হয় তবে তার এতদিনের সাজানো সাম্রাজ্য সব শেষ হয়ে যাবে। সে টেবিল চাপড়ে গর্জে উঠল, আরভান, তুমি কিন্তু একটু বেশি উঠছো। আমি তোমার বাবা, বাবার কথা শোনা সন্তানের ধর্ম। আর বাবার ধর্ম ছেলের পথ বাগড়া না দেওয়া। তাই আপনি এখন আসতে পারেন মিস্টার চৌধুরী। আরভান নিজের জায়গায় স্থির থেকে হাত দিয়ে দরজার দিকে ইশারা করল। আরভানের এই অপমানজনক কথা আরশাদ চৌধুরীর অহংকারে গিয়ে লাগলো। তিনি ক্ষিপ্ত হয়ে সোফা ছেড়ে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। এত কথার আওয়াজে ওপরে আয়াতের ঘুমটা পাতলা হয়ে এলো। সে ধড়ফড় করে উঠে বসল, নিচে থেকে আসা চেনা কণ্ঠস্বর বুঝতে পেরে। সে ধীর পায়ে হেঁটে করিডোরে এসে দাঁড়ালো। নিচের দিকে তাকাতেই আয়াতের পুরো শরীর রাগে আর আতঙ্কে কাঁপতে শুরু করলো। এই লোকটার সাহস কত বড় যে মানুষটার মাত্রই কয়েকদিন আগে জীবনের ঝুঁকি নিয়ে এত বড় একটা অপারেশন থেকে ফিরে এলো, তার সামনে এসে সে আবারও এইভাবে চিৎকার করছে। এই অমানুষটার কি বিন্দুমাত্র অনুশোচনা নেই? আয়াত আর এক সেকেন্ডও দ্বিধা করলো না। সে সোজা আরভানের ঘরে ঢুকলো, আলতো করে ওয়ারড্রবটা খুলে আরভানের সেই লাইসেন্সকৃত পিস্তলটা খুঁজতে শুরু করলো। ওয়ারড্রবের এক কোণে কালো রঙের ভারী ধাতব অস্ত্রটা পেতেই আয়াতের চোখের দৃষ্টি বদলে গেল। আজ এই লোকের একটা বিহিত সে করেই ছাড়বে। সে পিস্তলটা শক্ত করে মুঠোয় ভরে সোজা করিডোরের দিকে হাঁটতে শুরু করলো। নিচের ড্রয়িং রুমে আরভান তখনও শান্ত হয়ে বসে আছে, আর তার সামনে চরম উত্তেজিত হয়ে আরশাদ চৌধুরী একের পর এক বিষাদময় করে যাচ্ছে। হঠাৎ করে আরভানের চোখ গেল ওপরের করিডোরের দিকে। আয়াতকে ওইভাবে হেঁটে আসতে দেখে প্রথমটাই আরভানের রাগ হলেও আয়াতের হাতের দিকে নজর পড়তেই আরভানের ঠোঁটের কোণে এক অবিস্মরণীয় বিস্তৃত হাসি ভেসে উঠল। তার বাঘিনী আজ নিজের রূপ দেখাচ্ছে। যদিও আরভান নিজের সবসময় ঠান্ডা মাথায় নিখুঁত পরিকল্পনায় শত্রু খতম করতে পছন্দ করে, তবু আজ কেন যেন তার মনে হলো আয়াত যা করতে চাইছে তাকে তা করতে দেওয়া যাক।
আরভান মুহূর্তের মধ্যেই নিজের কঠোর চেহারাটা বদলে ফেলল। মুখে একরাশ অসহায়ত্ব আর ভয়ের নাটক ফুটিয়ে তুলে কিছুটা নরম আর দুর্বল গলায় আরশাদ চৌধুরীকে বলল, আপনি আপনি একটু শান্ত হন। এভাবে চিৎকার করবেন না প্লিজ। আরভানের এমন আচমকা নরম আচরণে আরশাদ চৌধুরী একটু ভড়কে গেল। আরভান তো এমন শান্ত থাকার পাত্র নয়। সে আরভানের আর চোখের ইশারা লক্ষ্য করে ওপরের দিকে তাকাতেই তার চোখ জোড়া বিস্ময়ে ছানাবড়া হয়ে গেল। সিঁড়ির মাথায় দুই হাতে পিস্তল সোজা আরশাদ চৌধুরীর দিকে তাক করে দাঁড়িয়ে আছে আয়াত। তার উঁচু পেটটা দেখে আরশাদ চৌধুরীর বুঝতে আর বাকি রইল না যে আয়াত গর্ভবতী। সে আরভানের দিকে তাকালো। আরভান সোফায় বসে ফিসফিস করে আরশাদ চৌধুরীকে শুনিয়ে বলল, আপনার ভাষায় সেই চরিত্রহীন নারীর মেয়েই এখন আপনার বংশের পরবর্তী প্রজন্মের এই পৃথিবীতে আনতে চলেছে মিস্টার চৌধুরী। বলেই সে আরশাদ চৌধুরীকে ধোঁকা দিতে ভালো মানুষ সেজে নাটকীয় ভঙ্গিতে চিৎকার করে বলল, আয়াত, কি করছো তুমি? ওটা হাত থেকে ফেলে দাও, ওটা খেলনা নয় প্লিজ। আয়াত রাগে অন্ধ হয়ে খ্যাপাটে স্বরে ওপর থেকে বলল, আমি কোনো খেলা করছি না আরভান। এই লোকের সাহস কি করে হয় আপনার সাথে এইভাবে কথা বলার? প্রথম দিন থেকেই সে এসে আপনার জীবনটাকে নিয়ে খেলছে। আপনাকে সহজ সরল পেয়ে সবসময় আপনাকে দিয়ে সব নোংরা কাজ করিয়ে নিয়েছে। অনেক হয়েছে, আর না। আরশাদ চৌধুরী ভয়ে চিৎকার করে উঠল, এই মেয়ে, তোমার মাথা ঠিক আছে? পিস্তল নামাও। এই মেয়ে আমার বংশের জন্ম দেবে, যে নিজেই একটা। আমার স্বামীকে ভদ্র আর নরম পেয়ে সবসময় যা খুশি তাই করবেন আপনি, আর আমি বেঁচে থাকতে তা হতে দেব না। অসম্ভব। আয়াত কথা শেষ করার সুযোগ দিল না। অনভিজ্ঞ হাতে সে পিস্তলের ট্রিগারে একের পর এক চাপতে শুরু করলো। কান ফাটানো আওয়াজে পুরো ড্রয়িং রুম কেঁপে উঠল। পিস্তল চালানোর কোনো পূর্ব অভিজ্ঞতা বা অভ্যাস না থাকায় প্রথম গুলির বিকট আওয়াজ আর ধাক্কায় তার হাত দুটো ছিটকে গেল। আরভান ভেবেছিল আয়াত হয়তো ঠিকঠাক নিশানা করতে পারবে, কিন্তু আয়াতের এই উন্মাদ রূপ দেখে সে নিজেই ভড়কে গেল। সে নিজের নিরাপত্তার জন্য দ্রুত সোফার পেছনে লুকিয়ে পড়ল। কে জানে বইয়ের লক্ষ্যভ্রষ্ট গুলি কখন নিজের বুকে এসেই বিঁধে যায়। ওইদিকে আরশাদের চৌধুরীও পাগলের মতো এদিকে ওদিকে ছুটছে আর চিৎকার করে আয়াতকে থামতে বলছে। অনবদ্য হাত আর কাঁপতে থাকা শরীরের কারণে আয়াতের পক্ষে পিস্তল ধরে রাখা সম্ভব হচ্ছিল না। প্রতিটা গুলি ছিটকে যাওয়ার সময় তার হাত ঝিমঝিম করে উঠছিল। এরই মাঝে আচমকা একটা গুলি সোজা গিয়ে আরশাদ চৌধুরীর ডান বাহুতে বিঁধল। আহ! আরশাদের চৌধুরী আর্তনাদ করে তার রক্তাক্ত হাতটা চেপে ধরল। ততক্ষণে পিস্তলের সবকটা গুলি শেষ হয়ে গেছে। আয়াত ক্লান্তিতে তার উত্তেজনায় জোরে জোরে হাঁপাচ্ছে। আরশাদ চৌধুরী তার রক্তাক্ত হাতটা শক্ত করে চেপে ধরে হিংস্র ও খুনে চোখে আয়াতের দিকে তাকালো। সে দাঁতে দাঁত চেপে হুমকির সুরে বলল, এই জন্যই কিন্তু খুব একটা ভালো কিছু হবে না মেয়ে। এটার চড়া মূল্য চোকাতে হবে তোমাদের। ড্রয়িং রুমের বাতাস তখনও বারুদের একটু গন্ধে ভারী হয়ে আছে। হাতের খালি পিস্তলটা কার্পেটের ওপরে ছিটকে পড়ল। আয়াত তখনও তীব্র উত্তেজনায় আর আতঙ্কে জোরে জোরে হাঁপাচ্ছে, আর পুরো শরীর থরথর করে কাঁপছে। আরভান সোফার আড়াল থেকে দ্রুত ছুটে এসে আয়াতকে দুই বাহু দিয়ে শক্ত করে ধরে ফেলল। তার দুই চোখে এক মিশ্র অনুভূতি। সেখানে যেমন আছে তীব্র উদ্বেগ, তেমনি এক অদ্ভুত মুগ্ধতা। সে আয়াতের কাঁধ ঝাঁকিয়ে ঈষৎ চড়া সুরে বলল, আয়াত, আর ইউ ম্যাড? এইসবের মানে কি? তুমি জানো একটু এদিকে ওদিকে হলে কি হতো? আয়াত আরভানের বুকের শাঁটটা খামচে ধরে ক্ষিপ্ত বাঘিনীর মতো ফুঁসে উঠল। চোখ দিয়ে জল গড়িয়ে পড়লেও তার কণ্ঠস্বর ছিল তীব্র জেদ। আর এনার সাহস হয় কি করে আপনার সাথে উঁচু গলায় কথা বলার? আপনার জীবন নিয়ে খেলেও ওনার শান্তি হয় না? আমি বেঁচে থাকতে ওনাকে আর একটা আঁচও আপনার গায়ে লাগতে দেব না। আরভান,
আয়াতের শরীরের সমস্ত ভর এখন আরভানের ওপরে। উত্তেজনার ধাক্কায় তার পা দুটো যেন আর মাটিতে জোর পাচ্ছিল না। আরভান তাকে আরো শক্ত করে ধরে নিজের শরীরের সাথে মিশিয়ে জড়িয়ে ধরল। তার ধারালো কণ্ঠস্বরে এবার একটু শাসনের সুরে ফুটে উঠল, আর আমি ছিলাম তো আয়াত, আমি নিজেই সব সামলে নিতাম। আমার উপরে তোমার ভরসা হয় না? আপনি কিচ্ছু সামলাতেন না আরভান। আয়াত আরভানের মুখের দিকে তাকিয়ে চিৎকার করে কেঁদে উঠল। আপনার বাবা আপনাকে মেরে ফেললেও আপনি ওনার বিরুদ্ধে একটা আঙ্গুলও তুলবেন না। নিজের বাবা বলে ওনাকে ছেড়ে দিবেন, তা আমি খুব ভালো করেই জানি। কিন্তু আমি তো তা পারবো না। আয়াতের মুখে নিজের প্রতি এমন অন্ধ হিংস্র ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে আরভানের ঠোঁটের কোণে এক অদ্ভুত পৈশাচিক অথচ গভীর মায়াবী হাসি ফুটে উঠল। সে আয়াতের মুখের কাছে নিজের মুখটা এনে প্রগাঢ় কণ্ঠে বলল, অথচ আয়াত, একদিন তুমিই আমাকে বলেছিলে আমার জন্য নাকি তুমি কাউকে খুন করতে পারবে না। সেই সাহস নাকি তোমার নেই? তাহলে আজকে যে ড্রয়িং রুমে বুলেটের ঝড় তুললে, ওটা কি ছিল মিসেস? আয়াত আরভানের চোখের দিকে তাকালো। সেই চোখে তখন কোনো ভয় নেই, আছে এক পসেসিভ নারীর চূড়ান্ত অধিকার বোধ। সে আরভানের গালে হাত রেখে রুদ্ধ স্বরে বলল, আপনার মিসেস আপনার জন্য নিজের জীবন দিতেও পারবে আরভান, আর আপনার সুরক্ষার জন্য অন্যের জীবন কেড়ে নিতেও পারবে। আর এই সাহসের নাম আপনি। ঠিক তখনই আয়াতের পেটের ভেতর থেকে একটা তীব্র তীক্ষ্ণ ব্যথার মোচড় দিয়ে উঠল। প্রসব বেদনার সেই প্রথম তীব্র কামড়টা তার মেরুদণ্ড বেয়ে মাথার চান্দিতে গিয়ে ঠেকল। ব্যথায় তার চোখ দুটো অন্ধ হয়ে আসার উপক্রম হলো। কিন্তু সে আরভানকে কিচ্ছুটি বুঝতে দিল না, কারণ সে জানে এই লোকটা জানতে পারলে এখনই ঘর বাড়ি মাথায় তুলে একাকার করবে। সে নিজের ভেতরের যন্ত্রণাকে চেপে রেখে শক্ত করে ঠোঁট কামড়ে ধরে রইল। কিন্তু আরভানকে ফাঁকি দেওয়া অসম্ভব। সে যখন আয়াতকে আরো নিবিড় করে নিজের বুকের সাথে মেলাতে চাইল, হঠাৎ তার হাতটা কেমন যেন ভিজে উঠল। আরভান আলতো করে আয়াতকে একটু সরিয়ে নিচে তাকাতেই আতঙ্কে তার বুকের ভেতরের হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। মেঝেতে টপ টপ করে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। আয়াতের পরনের পোশাক লাল হয়ে উঠেছে। মুহূর্তের মধ্যেই আরভানের সেই শান্ত শক্ত ব্যক্তিত্ব তছনছ হয়ে গেল। তার চোখের মণি দুটো উন্মত্ততায় কুঁকড়ে গেল। সে পুরোপুরি দিশেহারা হয়ে এক পাগল প্রায় মানুষে পরিণত হলো। আয়াত, কি হয়েছে তোমার? রক্ত কেন আয়াত? কথা বলো আমার সাথে। আরভানের কণ্ঠস্বরে এক আদিম বন্য আতঙ্ক। সে আয়াতের মুখটা দুই হাতে ধরে পাগলের মতো ডাকতে লাগলো। আয়াত আর নিজের ভেতরের অবর্ণনীয় কষ্ট চেপে রাখতে পারল না। সে দুই হাতে নিজের উঁচু পেটটা ধরে ব্যথায় কুঁকড়ে গিয়ে কেঁদে ফেলল। আরভানের বুকে মাথা রেখে আর্তনাদ করে বলল, আরভান, হাসপাতালে নিয়ে চলুন প্লিজ। আর সহ্য হচ্ছে না। ওর ওর আসার সময় হয়ে গেছে আরভান। আরভান কি করবে, কিভাবে শ্বাস নেবে তা যেন এক নিমিষেই ভুলে গেল। তার জীবনের সব চতুরতা, সব নিখুঁত পরিকল্পনা এই রক্ত আর আয়াতের কান্নার সামনে ধুলোয় মিশে গেল। সে এক মুহূর্ত দেরি না করে আয়াতকে পাজা কোলা করে নিজের বুকের মাঝে তুলে নিল। যে মেয়েটা মাত্র কিছুক্ষণ আগে পিস্তল হাতে রণদেহী মূর্তি ধারণ করেছিল, সে এখন এক নিষ্পাপ শিশুর মতো তার বুকে ব্যথায় ছটফট করছে। এই দৃশ্য আরমানের সহ্য সীমার বাহিরে চলে গেল। সে আয়াতকে নিয়ে সোজা গ্যারেজের দিকে ছুটল। গাড়ির পেছনের সিটে আয়াতকে সযত্নে শুইয়ে দিয়ে সে নিজের ড্রাইভিং সিটে বসল। তার হাত দুটো কাঁপছিল, যা আরভানের জীবনে কোনো দিনও ঘটেনি। সে কাঁপা হাতেই গাড়ির স্টার্ট দিল এবং পকেট থেকে ফোন বের করে ফারহানকে কল দিল। স্টিয়ারিংয়ে এক হাত রেখে অন্য হাতে ফারহানের নাম্বার ডায়াল করতে করতে সে পেছনের সিটে তাকালো। আয়াতের চোখ দুটো বন্ধ, ব্যথায় তার কপাল কুঁচকে আছে। আরভান আর নিজের চোখের জল ধরে রাখতে পারল না। তার শক্ত চোখের কোণ বেয়ে অবাধ্য অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সে তীব্র আবেগে কিছুটা খ্যাপাটে গলায় চেঁচিয়ে বলল,
আয়াত, কিচ্ছু হবে না তোমার। আমি আছি তো, একটু কষ্ট করে সহ্য করো প্লিজ। এই জন্যই, ঠিক এই জন্যই আমি বলেছিলাম আমার কোনো বাচ্চার দরকার নেই। তুমি আমার কথা শুনলে না। সবসময় নিজের জেদ ধরে রেখে বেশি পাকনামি করো। এখন এই কষ্ট পাচ্ছ, তা আমার কেমন লাগছে তুমি বোঝো আয়াত? আয়াত ব্যথায় তীব্র যন্ত্রণার মাঝেও চোখ মেলল। সে কোনো কথা বলতে পারল না। তার কণ্ঠ রোধ হয়ে আসছে, কিন্তু সে অপলক দৃষ্টিতে আরভানের দিকে তাকিয়ে রইল। গাড়ির রিয়ার ভিউ মিররে সে স্পষ্ট দেখতে পাচ্ছে আরভানের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। যে পুরুষ কোনোদিনও কোনো পরিস্থিতিতে এক ফোঁটা চোখের জল ফেলেনি, আজ তার প্রসব বেদনা দেখে সে বাচ্চাদের মতো কাঁদছে পেটের ভেতরে নরক যন্ত্রণার মাঝেও। এই দৃশ্যটা যেন আয়াতের মনে এক পরম শান্তির পরশ বুলিয়ে দিল। একজন নারীর জন্য এর চেয়ে বড় সুখের আর তৃপ্তির মুহূর্ত আর কি হতে পারে, যখন সে দেখতে পায় তার স্বামী তার ভেতরের মাতৃত্বের কষ্ট দেখে নিজের পুরুষালী অহংকার ভুলে অঝরে কাঁদছে।